আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক। হ্যাঁ, আজকে আমি বক বক করবো না। আজকে তোমাদের এরকম 21টা সৃজনশীল আমি তোমাদের দেখাবো, যে 21টা সৃজনশীল যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার টেস্ট বলো এবং ফাইনাল পরীক্ষা বলো নিশ্চিত তুমি A+ পাবে। চলো আজকে আমরা সেই 21টা সৃজনশীলের ধাম্মাক্কা কিছু জিনিস দেখব এবং ইন্টারেস্টিং কিছু টেকনিক দেখব কিভাবে ওই সৃজনশীলটা থেকে তুমি ফুল মার্ক পাবা। হ্যাঁ, আমি তোমাদের প্রলয় ভাইয়া ক্লাসবেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি এবং আমাদের একটা গুড নিউজ তোমাদের দিয়ে রাখি, যে ক্লাসবেলের পক্ষ থেকে এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ এবং 7 ব্যাচের ভর্তি নেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 01830302122, এই নাম্বারে যোগাযোগ করো এবং বিস্তারিত জেনে অতি দ্রুতই আমাদের কোর্সগুলিতে তোমরা ভর্তি হয়ে যাও। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আচ্ছা, আমাদের টোটাল অধ্যায় আছে হচ্ছে 6টা। কয়টা অধ্যায়? টোটাল 6টা অধ্যায় রয়েছে এবং 6টা অধ্যায় থেকে মাত্র 21টা সৃজনশীল যদি তুমি আয়ত্ত করতে পারো এবং 21টা সৃজনশীলকে তুমি যদি তোমার করায়ত্তে নিয়ে আসতে পারো এবং 21টা সৃজনশীলকে তুমি যদি বারবার রিভাইজ করতে পারো তাহলে তুমি টেস্ট অথবা বোর্ড পরীক্ষায় নিশ্চিত A+ পাবে, নিশ্চিত A+। চলো সেই কাঙ্ক্ষিত, সেই ইন্টারেস্টিং, সেই অ্যানালাইসিস ভিত্তিক 21টা সৃজনশীল আমরা দেখি, আলোচনা করি এবং পড়াশোনা করি। হ্যাঁ, খেয়াল রাখবা অবশ্যই 6টা অধ্যায়ের 21টা সৃজনশীল, কিন্তু 6টা অধ্যায় থেকে মাত্র 21টা সৃজনশীল। চলো আমরা আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তৃতীয় অধ্যায় হচ্ছে আমরা প্রথম দেখব প্রশ্ন নং 1, যেখানে বলা হচ্ছে যে এই যে দেখো দুইটা প্রশ্ন বলছে, চিত্র 1 এর সর্বশেষ শক্তিস্তরে বিদ্যমান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে, দেখো এইটা হচ্ছে চিত্র 1। তোমার কাছে টিচার তুমি কিভাবে প্রশ্নটা আনসার করবা তুমি খেয়াল করো, এটা কিন্তু গ নাম্বারের প্রশ্ন। এখানে মার্ক কত? এখানে মার্ক হচ্ছে 3 মার্ক। অর্থাৎ এখানে তোমার টিচার তোমার কাছে মূলত 3টা স্টেপ চাচ্ছে। 1 মার্ক পাওয়া হচ্ছে তুমি এই যে তুমি নির্ণয় করতে পারবা চিত্র 1 এর সর্বশেষ শক্তিস্তর কোনটা। চিত্র 1 এর সর্বশেষ শক্তিস্তর হচ্ছে N। তুমি খাতায় প্রশ্নটা লিখবা কিভাবে, যে চিত্র 1 এর সর্বশেষ শক্তিস্তর হচ্ছে N, অর্থাৎ এর মান হচ্ছে কত? 4। এইটা হচ্ছে প্রথম কথা, মানে প্রথম স্টেপ আমার ক্লিয়ার। তার মানে এই জায়গাটার জন্য আমি মার্ক পেয়েছি টোটাল কত? 1 মার্ক আমি পেয়েছি। তারপর 2 নাম্বার স্টেপে কি লিখবা? তারপর 2 নাম্বার স্টেপে হচ্ছে সূত্রটা। তাই কৌণিক ভরবেগের সূত্রটা কি? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr = nh/2π। ঠিক আছে, এই সূত্রটা যে তুমি লিখেছো এইটার জন্য তুমি পাবা হচ্ছে আরও 1। তাহলে 1 টোটাল কত হইলো? 2। তারপর n = আমরা কত পাইছি? n = আমরা 4 পেয়েছি। তো এইখানে হচ্ছে কি করবা? এখানে হচ্ছে তুমি 4 বসায় প্লাঙ্কের ধ্রুবকের মান বসায় হিসাবটা করবা। এই তো তোমার 3 হয়ে গেল। এখান থেকে কি আর মার্ক কাটার কোনো অপশন আছে? তো একটা কথা খেয়াল রাখবা, তোমার টিচার তোমার কাছে কখনো গল্প জানতে চায় না, সে টু দ্য পয়েন্টে জানতে চায়। তুমি যদি এই জায়গাগুলি না লেখে, মানে তোমার টিচার এই জায়গাটা তোমার খাতায় খুঁজবে যে কোথায় এই জায়গাটা লেখা আছে। এখন তুমি যদি এই জায়গা না লেখে তুমি গল্প লেখো, তাহলে কি তুমি মার্ক পাবা? কখনোই মার্ক পাবা না। কাজেই আমরা টু দ্য পয়েন্টে লিখবো এবং আমাদের প্রত্যেকটি ক্লাসে আমরা টু দ্য পয়েন্টে আলোচনা করেছি। আমাদের কোর্সগুলিতে যারা করেছে সবাই এখন মার্ভেলাসভাবে ক্লাসগুলি করে। কেন? কারণ আমরা টু দ্য পয়েন্টে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। তারপরে দেখো চিত্র 1 এবং বলতেছে চিত্র 2 এর মধ্যে কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য। এটা একটা খুবই কমন কোয়েশ্চেন। এটাতে মার্ক হচ্ছে তোমার 4 মার্কস। তুমি খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমার কাজ হচ্ছে চিত্র 1 এর মডেলটা কার আর চিত্র 2 এর মডেলটা কার। চিত্র 2 এর মডেলটা কিন্তু রাদারফোর্ডের মডেল, আর চিত্র 1 এর মডেলটা কার? অবশ্যই এইটা যদি রাদারফোর্ডে, অবশ্যই এটা বোর।
আর যারা চালাক স্টুডেন্ট মানে আমাদের পেইড বেসে যারা আছে তারা হচ্ছে এইটা দেখে আমরা বলেছি যে এইটা দেখার অর্থই হচ্ছে তোমার কাছে দুইটা মডেল দেওয়া আছে, একটা হচ্ছে বোর মডেল দেওয়া আছে, একটা রাদারফোর্ড দেওয়া আছে। এখন তোমাকে বুঝতে হবে চিত্র 1-এ রাদারফোর্ড দেওয়া আছে না চিত্রে 2-এ রাদারফোর্ড দেওয়া আছে, এবং আমরা কিভাবে বুঝবো ওইগুলো আমরা আলোচনা করেছি। দেখো চিত্রে 2-এ কি আছে, চিত্র 2-এ আছে রাদারফোর্ড মডেল। তুমি এখন সৃজনশীলটা লিখবা কিভাবে, তুমি তখন তো এই যে ঘ তো লিখবা খাতার মধ্যে, তারপরে লিখবা চিত্রে 1-এর মডেলটি হচ্ছে, বা যারা আরেকটু স্মার্টেস্ট ওয়েতে খাতায় লিখতে চাও তারা লিখবা চিত্র 1 ইকুয়াল টু, এটা কিসের মডেল, এটা অবশ্যই কার মডেল, বোরের মডেল, ঠিক আছে, বোর। আর চিত্র 2 এই যে কোলন, এটা কি রাদারফোর্ডের মডেল। আচ্ছা এখন এই যে তুমি এইটা আইডেন্টিফিকেশন করেছো না খাতার মধ্যে, এটার জন্য তুমি মার্ক কত পাচ্ছ, এই জায়গাটার জন্য তোমাকে টিচার 1 দিয়ে দিবে, 1 মার্ক তোমার এই জায়গায় হয়ে গেল। তোমার কিন্তু দরকার আরও 3 মার্ক, এবং এইটা কিন্তু তোমার হচ্ছে থিওরিটিক্যাল কুয়েশন বলা যায়, বা এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল কুয়েশনের ধাঁচটা এখানে বেশি। কেন, কারণ এইটাতে কিন্তু মার্ক কাটার কোনো জায়গা নাই, কারণ এটা হচ্ছে বিজ্ঞানীর মতবাদ, ঠিক আছে। তারপরে দেখো তুমি এটার জন্য 1 মার্ক পাইলে, এটার জন্য তুমি একটা প্রথম স্টেপ করলা। তারপর আসো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে কি তুমি রাদারফোর্ডের বর্ণনাটা লিখবা, মানে রাদারফোর্ডের সীমাবদ্ধতা লিখবা। তৃতীয় স্টেপে লিখবা বোরের সফলতা। তো রাদারফোর্ডের সীমাবদ্ধতা লিখলা আর বোরের সফলতা লিখলা, এবং শেষে দিয়ে লিখলা, অর্থাৎ উপরোক্ত আলোচনার সাহায্যে বলা যায় চিত্র 1 এবং চিত্র 2-এর মধ্যে বোরের মডেলটি অধিক উপযোগী। দেখো তুমি কিন্তু এখানে বেসিক্যালি কয়টা স্টেপ তৈরি করেছো, 4 মার্কের জন্য 4টা স্টেপ তৈরি করেছো। প্রথম তুমি চিত্রটাকে আইডেন্টিফিকেশন করেছো, দ্বিতীয়তে তুমি রাদারফোর্ডের সীমাবদ্ধতা দিয়েছো, তৃতীয়তে তুমি বোরের সফলতা দিয়েছো, চতুর্থতে তুমি প্রশ্নে যা চাইছে মানে হচ্ছে কনক্লুশন এটা তুমি উল্লেখ করেছো। তার মানে আমি বলতে পারি এইখানে হচ্ছে কত তোমার 3 আর 4, 3 আর 4 কত 7, 7-এ 7। এখানে কি আর কিছু জায়গা আছে, কিন্তু ম্যাথটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু 7-এ 7। আর ক খর বিষয়টা তো তোমরা জানোই, যে পারমাণবিক সংখ্যা, সোডিয়ামে ভর সংখ্যা 13 বলতে কী বোঝে, এগুলি খুবই সিলি আলোচনা। আমাদের পেইড বেসের স্টুডেন্টদেরকে এগুলি আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে সে কীভাবে মনে রাখবে, ঠিক আছে। চলো আমরা পরেরটা দেখি, ওকে। এবং হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা কাজ করেছি, যেন তোমার এই 21টা সৃজনশীল রিভাইজ দিতে একটু সহজ হয়। আমি হিন্টস দিয়ে দিয়েছি যে তুমি কিভাবে কাজটা করবা, যেন তোমার পরীক্ষায় রিভাইজ দেওয়ার জন্য, অতি দ্রুত রিভাইজ দেওয়ার জন্য এগুলি তুমি সহজে খাতায় নোট করে পড়ে ফেলতে পারো। হ্যাঁ অবশ্যই তুমি যদি সৃজনশীলে ভালো করতে চাও তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার মানে ক্লাস বেলে প্রত্যেকটা কনসেপ্ট ওই রকমভাবে ক্লিয়ার করা হয়েছে যেন একটা স্টুডেন্ট এখান থেকে সিকিউ উদ্দীপকটাকে ধরতে পারে, এবং প্রশ্নের প্যাটার্নটা যেন সে বুঝতে পারে, এবং ওই অনুযায়ী সে আনসার করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখি। আচ্ছা এখানে বলেছে এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। কি বলেছে, এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তুমি দেখো এখানে কিন্তু বলা হয়েছে 1 নং মৌলের 3টা আইসোটোপ আছে। 1 নং মৌলের কয়টা আইসোটোপ আছে, 3টা আইসোটোপ আছে। একটা হচ্ছে 78, 14, 8, আরেকটা হচ্ছে কি 44, 46, 53। দেখো যারা চালাক স্টুডেন্ট মানে যারা খুবই ক্লেভারেস্ট এবং তোমার মার্টেস্ট হতে পড়াশোনা করেছে, তারা কিন্তু একটা হিন্স দেখে ধরে ফেলবে যে কোন 3টা চাইছে। ও যদি এইখানে চিন্তা করে তাহলে ও পারবে না, ও যদি এইখানে চিন্তা করে তাহলে সে পারবে না। কিন্তু 44 বলো তো কার ভর সংখ্যা 44, তুমি চিন্তা করো তো কার আণবিক ভরের মান 44, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। 44 তো, কনফিউজড হয়েও না, কার্বন ডাইঅক্সাইড কি 44 বলো তো, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড 44। আমার কথাটা ঠিক না ঠিক, তুমি চিন্তা করে এই সূত্রের মধ্যে মানটা বসাবা। আমি তো হিন্স দিয়ে দিলাম, দেখো তো 44 হয় কিনা, মানে 44 দিয়ে এই 3টা আইসোটোপের মান বের হয় কিনা। তোমার কাছে কিন্তু একটা জিনিস চাইছে 1 নং এ মৌলের 3টা আইসোটোপের ক্ষেত্রে, ওকে। তারপরে বলেছে 2 এর উপস্তরগুলির শক্তির ক্রম পরমাণুতে ইলেকট্রন বিন্যাসে নীতির প্রতিফলন। আচ্ছা এই যে এই নীতিটা, এইটা কিসের নীতি? তুমি যদি প্রথমেই লেখো 2 নংয়ে যেই প্রতিফলনটা দেখা যাচ্ছে বা 2 নংয়ের নীতিটি হচ্ছে আউবাফ নীতি, এইটার জন্য কিন্তু তুমি 1 মার্ক পেয়ে গেছো। এই যে 4-এর মধ্যে কিন্তু তুমি 1 নিয়ে এসে পড়ছো, আর এই 3-এর মধ্যে এইটা ধরার জন্য কিন্তু 1 মার্ক।
সূত্রটা বসানোর জন্য 1 মার্ক, আর আনসারটা বের করার জন্য 1 মার্ক, এই টোটাল হচ্ছে 3 মার্ক। কেমন? আর দেখো এই যে 2 নাম্বার যেটা, তো তুমি কি করবা, প্রথম হচ্ছে নীতিটা লিখবা, এটা হচ্ছে আউবাফ নীতি, এটার জন্য হচ্ছে 1 মার্ক। আউবাফ নীতিটা কি, এইটার জন্য হচ্ছে বাকি 1 মার্ক। আচ্ছা, আর এই যে ঘটনাটা কিভাবে কি হয়েছে, হ্যাঁ কিভাবে কি হয়েছে, এটা হচ্ছে n প্লাস l দিয়ে আমরা বের করি। এটা হচ্ছে হিন্স, n প্লাস l, যে যার মান ছোট হবে ইলেকট্রন আগে ওইখানে যাবে, সমান হইলে কি n এর মান ছোট হইলে আগে যাবে, এই বিষয়টাই তো। তো এই যে তুমি যখন এইটা আর হচ্ছে সলিউশনটা নিয়ে আসবা, মানে কনক্লুশনটা নিয়ে আসবা, তুমি 4-এ 4। তুমি একটা জিনিস কি খেয়াল করেছো, এইখানেও কিন্তু মার্ক কাটার জায়গা নাই, এই জায়গাটাতে কি মার্ক কাটার কোনো জায়গা নাই, এই জায়গাটাতে এইখানে 3 আর এইখানে হচ্ছে 4, টোটাল কত 7। তোমার মার্ক কোথায় থেকে কাটবে, তোমার মার্কটা কাটবে কোথায় থেকে, এখানে কি মার্ক কাটার জায়গা আছে? কারণ তুমি তো ভাই টু দ্য পয়েন্টে লিখতেছো। ওই যে ক্লাসের শুরুতে বললাম না, আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, চলো সৃজনশীল শিখি আমরা ননস্টপ। ঠিক আছে, তো আমরা সব সময় স্টুডেন্টদের সৃজনশীলটা ফলো করার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট কনসেপ্ট বুঝে, বাট ও পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ধরতে পারে না, ও ধরতে পারে না সৃজনশীল, এবং ওই জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি, ওই জায়গাটা নিয়েই আমরা কাজ করছি। কারণ সৃজনশীলে দক্ষ যদি তুমি হতে পারো, কনসেপ্ট তোমার কাছে ইজি হয়ে যাবে। আবার তুমি যদি কনসেপ্টে সুপার দক্ষ হতে পারো, সৃজনশীল তোমার কাছে ইজি হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি কনসেপচুয়াল ইফিসিয়েন্সি ইকুয়াল টু ক্রিয়েটিভ কুইশন ইফিসিয়েন্সি। অর্থাৎ তুমি কনসেপ্টের দক্ষতা নিলে ক্রিয়েটিভ কুইশন মানে সিকিউর দক্ষতা পাবা। কাজেই একটার পরিপূরক। কেমন? তাহলে আমরা দেখলাম এখান থেকে কিভাবে আমরা ফুল মার্কটা আমরা ক্যারি করতে পারি। কেমন? তারপরে দেখো আমরা যদি যাই প্রশ্ন নং 3, এখান থেকে দেখো টোটাল 3টা প্রশ্ন, বেশি না কিন্তু, টোটাল 3টা প্রশ্ন এখান থেকে, মেবি হ্যাঁ টোটাল 3টা প্রশ্ন আমি সিলেক্ট করেছি। তারপরে দেখো পরমাণু কাকে বলে, এটা বলার কিছু আছে? বলো, কিচ্ছু নাই। রোগ নির্ণয় আইসোটোপের ব্যবহার, এইটা আমি কিভাবে পয়েন্ট করে বুঝিয়ে দিয়েছি, তুমি চিন্তা করতে পারবা না। মানে 2-এ 2, এখানে তো হচ্ছে তুমি 3 প্রথমেই পেয়ে গেছো। তারপরে দেখো এই যে দেখো শতকরা পরিমাণ, এইটা ডিরেক্ট মেন বই থেকে দিছে রে ভাই, ডিরেক্ট মেন বই থেকে দিছে, ডিরেক্ট মেন বইয়ে দেখবা এইটা দিয়ে একটা ম্যাথ দেওয়া আছে, এইটা দিয়ে একটা ম্যাথ দেওয়া আছে। এই যে এইটার আনসার কত হয় 25%। দেখো আমার আনসার মুখস্থ, তোমারও মুখস্থ হয়ে যাবে, এটার আনসার কিন্তু 25%। তারপরও আমি তোমাকে হিন্টস দিয়ে দিয়েছি, এই যে দেখো সূত্রটা লিখে দিয়েছি যেন তোমার জন্য একটু ইজি হয়। তাহলে এইটারও সেম ঘটনা, তুমি হচ্ছে এইটার জন্য 1 পাবা, আর হচ্ছে আনসারটা এই যে মানে পুরা ক্যালকুলেশনটার জন্য তুমি পাবা হচ্ছে 2। টোটাল কত? 3-এ 3, মার্ক কাটার কোনো জায়গা নাই। ওকে, তারপরে দেখো উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম কি, বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা জানি, দেখো প্রশ্ন কিভাবে আসে, আমরা জানি যে হচ্ছে কি আমার বইয়ে 2টা ব্যতিক্রম আছে, 2টা ব্যতিক্রম, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে কি ক্রোমিয়াম, এই 2টাই ব্যতিক্রম। কিন্তু তোমাকে তো এখানে কপারের হিন্টস দেওয়া, 2টা চাই নাই, 2টা চাইলে টাইম বেশি লাগতো, ওরা চাইছে একটা কপার, তাই তুমি কপার 29, এটা কেন ব্যতিক্রম আমরা বলেছি, D5S1 D10S1 2টা স্থায়ী ইলেকট্রন বিন্যাস, এ কারণেই তো ব্যতিক্রম। মানে তোমার খাতায় টিচার হচ্ছে D10S1 হচ্ছে কপারের জন্য, আর D5S1 হচ্ছে তোমার ক্রোমিয়ামের জন্য। যেহেতু এখানে কপার চেয়েছে, টিচার তোমার খাতায় এই জায়গাটা খুঁজবে, তোমার টিচার খাতায় কোন জায়গাটা খুঁজবে, এই যে এই জায়গাটা আছে কিনা, এই জায়গাটা থাকলে টিচার বুঝে যাবে বাকি কথা তুমি ঠিক লিখছো। দেখো তোমাকে এইটা বুঝতে হবে যে তুমি কোন জায়গাটাকে ফোকাস করবা খাতার মধ্যে, টিচারের অ্যাকসেপ্টের যে জায়গাটা, ওই জায়গার টোনটা বুঝতে হবে যে টিচার তোমার কাছে চাচ্ছে কোন জায়গাটা। তুমি গল্প লেখে যদি ভরে ফেলো তুমি মার্ক পাবা না, তুমি বাসায় তো ধেই করে নাচতেছো যে হচ্ছে কি আমি ফুল আনসার করে ফেলছি, আমি 80-তে 80 পাবো, আমি একবারে সাগর মহাসাগর উপসাগর বঙ্গোপসাগর সব উল্টায় ফেলবো। যখন তোমার খাতার রেজাল্ট আসছে তুমি পাইছো হচ্ছে 31, তার মানে কি তুমি ফেলের দিক দিয়ে ফার্স্ট হয়েছো। বিষয়টা এরকম না, তো কাজেই তোমাকে টু দ্য পয়েন্টে লিখতে হবে। কীভাবে লিখতে হবে আমি তো বলতেছি, প্রত্যেকটা সৃজনশীলে বলতেছি। ওকে, চলো আমরা 4র্থ অধ্যায়ে যাই। দেখো 4র্থ অধ্যায়ে বলতেছে এরা
উদ্দীপকের এক্স এবং ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। তুমি খেয়াল করো, এখানে এক্স কত আছে? এক্স আছে 4, ওয়াই আছে কত? 22। তাহলে এক্স 4 কার আর ওয়াই 22 কার? এইটা হচ্ছে টিচার তোমার কাছে জানতে চাচ্ছে যে এক্স যে 4 এটা কার। তোমার প্রথম কাজ হচ্ছে, আমি এটা বলে দিব না, এটা খুবই সহজ জিনিস। এটা বেরিলিয়াম হবে না ব্রোমিন হবে না বোরন হবে, তুমি চিন্তা করো। আর তুমি এটা চিন্তা করো স্ক্যান্ডিয়াম হবে না ভ্যানাডিয়াম হবে না টাইটেনিয়াম হবে। এই দুইটা জায়গায় কিন্তু আমরা খেয়াল করি না। বুরন, এই যে এই 3টা জায়গা সবসময় মনে রাখবা, বুরন, বেরিলিয়াম, এই দুইটার মধ্যে প্রবলেম হয়। একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 22, আর একটা হচ্ছে 23। এই দুইটা জায়গা, কারণ এই দুইটা জায়গা আমরা ওইভাবে ফলো করি না তো, এবং টিচাররা জানে যে আমরা এই জায়গাটা ফলো করি না, যার কারণে ওরা প্রশ্নটা করার সময় এই জায়গাটাকে ফলো করে। কারণ টিচারের কাজ হচ্ছে তোমাকে আটকানো, আর তোমার কাজ হচ্ছে এটার প্রত্যুত্তর করা। তার জন্য তোমাকে কি করতে হবে? সুপার বেসিকে চলে যেতে হবে, বইয়ের উপরে দক্ষতা নিতে হবে, নট বুকের উপরে দক্ষতা নিতে হবে। ঠিক আছে, খেয়াল করো। তাইলে তুমি খাতায় কি লিখবা? লিখবা এক্স ইকুয়াল টু এইটা, ওয়াই ইকুয়াল টু এইটা। তোমার এইখানে লেখার দরকার নাই উদ্দীপকের এক্স হচ্ছে এইটা, উদ্দীপকের ওয়াই হচ্ছে এইটা। তুমি এইটা লিখলো যে মার্ক পাবা, আর তুমি যদি খাতায় লেখো এক্স ইকুয়াল টু এইটা, তুমি যদি খাতায় লেখো ওয়াই ইকুয়াল টু এইটা, তাহলে তুমি সেম মার্ক পাবা। তো তোমার এইখানে তো সময় নষ্ট করে লাভ নাই, কোনো লাভ আছে? তারপরে হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস করবা। দেখো এইটার জন্য তুমি কিন্তু টোটাল 1 মার্ক পাচ্ছ। তুমি যে ইলেকট্রন বিন্যাসটা করবা না, ওইটার জন্য তুমি আরেকটা মার্ক পাচ্ছ। এই যে ইলেকট্রন বিন্যাসের জন্য এইটার জন্য 1 মার্ক পাচ্ছ। তাই টোটাল কত মার্ক হইলো? 2। আর এই যে তুমি অবস্থান দেখাবা, এইটার জন্য 1 মার্ক পাচ্ছ। তাহলে টোটাল অবস্থান মার্ক কত তোমার? টোটাল মার্ক হয়ে গেল হচ্ছে 3। এখানে কি কাটার জায়গা আছে? আমি তো বলতেছি দেয়ার ইজ নো নিড টু রাইট অন ইউর খাতা উইথ স্টোরি রেখা, দেয়ার ইজ নো নিড। তোমার নিড হচ্ছে টু দ্য পয়েন্টে খাতায় আলোচনা করা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক্লাসটাকে খুবই উপভোগ করছো, এবং আমি যেই কথাগুলি বলছি কথাগুলি তুমি তোমার নিউরনের মধ্যে, সিনেপসের মধ্যে, ডেনড্রাইটের মধ্যে, অ্যাক্সনের মধ্যে সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছ। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো বলছে উদ্দীপকের কোন মৌল দুটির ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। একটু আগে কিন্তু এটা নিয়ে বলে আসছিলাম কোথায়? গ নাম্বারে। এখন দেখো এটা আবার ঘ নাম্বারে দিচ্ছে, যে গ নাম্বারে ছিল দেখে একটারই ছিল, এখন কিন্তু ঘ নাম্বার, এটা মনে ঘ নাম্বারেই ছিল। তো হচ্ছে কি, আমরা বলছি তোমার ব্যতিক্রম যদি তুমি দেখো যে মৌল কোনটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, তোমার ডাইনে বামে পেছনে জিজ্ঞেস করার দরকার নাই, জিজ্ঞেস করার দরকারই নাই। বাইরে তুমি ব্যতিক্রম দেখছো মানে তোমার চাইছে কপার আর ক্রোমিয়াম আর হচ্ছে কপার, এই দুইটা চাইছে তোমার কাছে। তাহলে ঘটনা তো জানোই, আগেই বলেছি D5S1 D10S1, এই দুইটা কথা টিচার তোমার প্রশ্নে খুঁজতেছে। সরি প্রশ্ন না, তোমরা তো উত্তর দিবা, তোমার খাতায় খুঁজতেছে। ওই দুইটা কথা D5S1 এবং D10S1, এই কথাটা যদি তোমার খাতায় না থাকে, তুমি যতই গল্প লেখো, দেয়ার ইজ নো লাভ। কোনো লাভ বলতে আমি প্রফিট বোঝাচ্ছি আর কি, হ্যাঁ, তো কোনো লাভ নেই। কাজে তোমার এই জিনিসটা থাকতে হবে খাতার মধ্যে। কেমন? ওকে, তাহলে আমি যে এখানে হিন্টস দিয়ে দিয়েছি, যে তুমি প্রথমে কি লিখবা? কপার এবং ইলেকট্রন তুমি লিখবা। প্রথম যেই কাজটা করবা, লিখবা Z ইকুয়াল টু হচ্ছে, এভাবে লিখে ফেলবা, Z ইকুয়াল টু হচ্ছে এটা কি 24 মানে ক্রোমিয়াম, আর R ইকুয়াল টু হচ্ছে কপার। প্রিয় শিক্ষার্থীরা, তোমার কিন্তু লেখার দরকার নাই উদ্দীপকের Z হচ্ছে এটা, উদ্দীপকের R হচ্ছে এটা, এটা টোটালি সময় নষ্ট। এইটা লিখলো তুমি এখানে 1 পাবা, আর এইটা লিখলো তুমি 1 পাবা। তোমার কাজ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। At first, you must be acquire skill to time management. টাইম ম্যানেজমেন্টের দিকে বা প্রতি তোমাকে অবশ্যই স্কিল অ্যাকোয়ার করতে হবে। তার জন্য বুঝতে হবে আমি লিখবো কম কিন্তু মার্ক আসবে বেশি, কিন্তু সেই লেখাটা হইতে হবে ইফেক্টিভ। কেমন? ওকে, তারপর হচ্ছে তুমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাবা, অবশ্যই ব্যতিক্রমটাই দেখাবা, কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখাবা। উদ্দীপকের আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি D5S1 D10S1, এটা আবার ব্র্যাকেটে লিখে দিবা। তাহলে দেখবে এখানে তুমি 4-এ 4। মার্ক কাটার কোনো অপশন নাই, সায়েন্সে ওই অপশনটাই নাই মার্ক কাটার। হ্যাঁ, থিওরিটিক্যাল কিছু জায়গা আছে, ওই জায়গাগুলিতে টিচারের হাতে কিন্তু মার্ক থাকে, কিন্তু এই জায়গাগুলিতে টু দ্য পয়েন্টের আলোচনা। এই যে অবস্থান নির্ণয় করো, এখানে কি মার্ক কাটা আদৌ পসিবল?
তুমি যদি অবস্থান ঠিকভাবে লেখো সে কি মার্ক কাটবে? তুমি চেষ্টা করবে এখানে টাইম কম লাগানোর জন্য, মানে বাংলা লেখা খাতার মধ্যে কম লাগানোর জন্য তুমি টার্গেট রাখো এটা আমি মিনিমাম 2 থেকে 3 মিনিটে লিখে ফেলবো। তার মানে অন্য যেটা থিওরিটিক্যাল জায়গা ওইখানে তুমি আরও 2 মিনিট বাড়াইতে পারবা, কারণ এইখানেই তুমি যদি 5-6 মিনিট লাগাই দাও তাহলে ওইখানে থিওরিটিক্যাল জায়গাতে কিন্তু তোমার মার্কা টাইম আরও কমে যাবে। এই জায়গাগুলি আগে বুঝতে হবে, কেমন? তার জন্য প্রিপারেশন নিতে হবে সুপার। ওকে, দেখো প্রশ্ন নং 2 এখানে কি বলেছে? এখানে বলেছে এক্সের গড় আপেক্ষিক ভর নির্ণয় করো। গড় আপেক্ষিক ভর নির্ণয় করো। আচ্ছা এক্স, দেখো এই জায়গাটা আমি কিন্তু এটা সূত্র কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম তোমাদের। এই যে এইটা সূত্রটা কিন্তু আমি ওইখানে বলে দিয়েছিলাম। এটা সূত্রটা এই যে এখানে আমি বলে দিয়েছিলাম কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করো, যারা চালাক, আচ্ছা এইটা তো তুমি জানো বই থেকে দিছে, তোমার কাছে কি এক্স চাইছে না? হ্যাঁ, এক্সের গড় আপেক্ষিক ভর। আরে ভাই এইটা তো যাদের বইয়ের উপরে ভালো দক্ষতা আছে, আমি আবারও বলতেছি বউ না কিন্তু, ঠিক আছে? তো বইয়ের উপরে যাদের ভালো দক্ষতা আছে তারা কিন্তু ডিরেক্ট বলে দিবে এটা কপার চাইছে, এটা কপার চাইছে, কপার চাইছে। এখন তুমি চিন্তা করো এই কপারের তুমি যতভাবেই ঘটনা ঘটাও তুমি কি 29 থেকে কিছু করতে পারবা? এখানে এটার পারমাণবিক ভর যে 29, তুমি কিছু করতে পারবা? কারণ বিজ্ঞানীরা তো বিভিন্নভাবে রিসার্চ করে কিন্তু এটা করেছে 29। এখন এইটা যদি তোমার মানে যেহেতু রিটেনে আসছে তার মানে এটা তোমার বিস্তারিত লিখতে হবে। আমরা সূত্র পড়িয়েছি কিভাবে সূত্রগুলি ফালাবা, কিন্তু এইটা যদি তোমার এমসিকিউতে আসে এখন তুমি কি ওই যে ওই রকম সূত্র প্রশ্নের পাশে লেখা সূত্র করবা? এই স্কিলগুলি তোমাকে অর্জন করতে হবে। আরে ভাই এখানে আমার বলছে এক্স মানে তো হচ্ছে কপার, তাহলে কপার আমার যদি পৃথিবী উল্টায়ও যায় তাহলে তো কপার তো 29ই হবে রে ভাই। তার মানে আমি অপশনে খুঁজবো কোথায় 29 আছে। ওই যে আমি ট্রিক্সটা শিখছি না, ওইটা আমি শুদ্ধি পরীক্ষায় কাজে লাগাইলাম যে আমার এটা হয়েছে কি হয়েছে না। ইটস কল দ্য পড়াশোনা। এইটা হচ্ছে পড়াশোনার প্রসেস, যে আমি এক ঢিলে 2 পাখি মারবো, ঠিক আছে? তারপরে দেখো বলছে ইলেকট্রন আসক্তির ক্রম। তো তুমি এই প্রশ্নটা খাতায় কিভাবে লিখবা? ক নাম্বারে লিখবা হচ্ছে ইলেকট্রন আসক্তি কাকে বলে। চোখ বন্ধ করে আগে এটা লিখবা। টিচার যখন তোমার খাতার প্রেজেন্টেশনটা সুন্দর দেখবে না, মার্ক দেখবা কিভাবে আসে। তাহলে তুমি কি লিখবা? ইলেকট্রন আসক্তির ক্রম কাকে বলে। তারপরে লিখবা, এটা লেখার পরে তুমি এক পাইছো, এখানে ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে, জেড দ্বারা কি বোঝাচ্ছে, এম দ্বারা কি বোঝাচ্ছে। যে ওয়াই দ্বারা বোঝাচ্ছে ফসফরাস, জেড দ্বারা কি বোঝাচ্ছে ম্যাগনেসিয়াম, এম দ্বারা কি বোঝাচ্ছে নাইট্রোজেন। বুঝো বিষয়টা? তারপর এইখানে এক পাইছো না, এই যে তুমি এইটা লিখে দিছো এটার জন্য আরও এক, তো টোটাল তোমার মার্ক কত হইলো? 2। আর তোমার 2 মার্ক লাগে। 2 মার্ক ওই যে আলোচনা করবা, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। এখানে ফসফরাসের এই ঘটনা ঘটছে, ম্যাগনেসিয়ামের এই ঘটনা ঘটছে, নাইট্রোজেনের এই ঘটনা ঘটছে। এই কথাগুলি যদি তুমি 3 লাইনে যদি শেষ করতে পারো, এইটা 3 লাইনে সম্ভব, এইটার কি ঘটনা ঘটছে, এইটার কি ঘটনা ঘটছে, এইটার কি ঘটনা ঘটছে, তখন হচ্ছে এইটার জন্য হচ্ছে তুমি আরও এক পাবা। তার মানে আমি সংজ্ঞাটার জন্য এক পাইলাম, আমি চিহ্নিত করার জন্য এক পাইলাম, আর হচ্ছে যে এই ঘটনাটা কি ঘটছে এটার জন্য এক পাইলাম। আমার আরও এক বাকি আছে না? আরও একটা আমি কিভাবে, এই যে আসক্তির ক্রম, যে কার আসক্তি বেশি কার আসক্তি কম, এইটার জন্য আমি পাইলাম হচ্ছে কি, এইটার জন্য পাইলাম হচ্ছে আমি আরও এক। এইখানে 4-এ 4। আর কোনো অপশন আছে কাটার? কোনো অপশন নাই, কোনো অপশন নাই। তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এই যে আমি বললাম যে হচ্ছে আমরা পর্যাবৃত্ত ধর্মকে আয়ত দিয়ে মনে রাখবো। আয়ত মানে কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। এই কথাটা মনে রাখলে এই প্রশ্নটা তোমার কাছে একবারে ঝাঁঝরা মার্ক চলে আসবে, ঝাঁঝরা মার্ক চলে আসবে এখান থেকে, ঠিক আছে? এবং তুমি দেখতেছো যেইগুলি দাগায় দিছি, এই কনসেপ্টগুলি যদি তুমি ক্লিয়ার থাকতে পারো, পরীক্ষায় সৃজনশীল দেখবা তোমার পরীক্ষা তুমি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারতেছো। তার জন্য আমি হিন্টসগুলি দিয়ে দিয়েছি যেন তোমার ধরতে, এবং ডিরেক্ট যে এটাই প্রশ্ন আসবে এটা মনে রাখতে হবে তোমাকে। পরীক্ষায় তুমি যদি প্রশ্ন কমন পাওয়ার আশায় যাও তাহলে এটা সবচেয়ে বড় বোকামি। তুমি কনসেপ্ট কমন পাবা, মনে রাখবা কনসেপ্ট কমন পাবা। আর কনসেপ্টে দক্ষতা নিতে হলে ফার্স্ট হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে, দেন হচ্ছে প্রচুর সিকিউ সলভ করতে হবে, তাহলে দেখবা তুমি কনসেপ্টে দক্ষ হয়ে গেছো। চলো তারপরে দেখি আমরা। তারপরে হচ্ছে প্রশ্ন নং 3, খেয়াল করো যে বলেছে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো।
দেখি তো জেড মৌল কোনটা, জেড মৌল হচ্ছে 25। তাহলে 25 পারমাণবিক সংখ্যা কার, ম্যাঙ্গানিজের। তো তুমি লিখবা জেড ইকুয়াল টু হচ্ছে ম্যাঙ্গানিজ। খেয়াল রাখো জেড ইকুয়াল এই যে এইভাবে কিন্তু ম্যাঙ্গানিজ, আবার এটাকে এইভাবে লেখো না কিন্তু, এটা কিন্তু ভুল, এটা কিন্তু রাইট, ঠিক আছে। জেড ইকুয়াল টু ম্যাঙ্গানিজ, এইটার জন্য তুমি পাইছো হচ্ছে 1 মার্ক। তারপরে এই ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা এখানে দেওয়া আছে 25, এই তুমি ইলেকট্রন বিন্যাসটা করলা, এখানে পাইছো হচ্ছে 1 মার্কস। তারপরে তুমি অবস্থানটা দেখাইলা, অবস্থানটা টান দিয়া লেখলা হচ্ছে পর্যায়, তারপরে লেখলা হচ্ছে গ্রুপ। তাহলে এটা তো আমরা তো জানি, গ্রুপ হচ্ছে উপরেরটা, পর্যায় হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটা। দেখো তো এইখানে তুমি কত মার্ক পাইছো, এইখানে তোমার মার্ক আসছে 1, এখানে আসছে মার্ক 1, আর এখানে আসছে মার্ক 1। তোমার খাতাতে সর্বোচ্চ এতটুক জায়গা লাগবে, সর্বোচ্চ এতটুক জায়গা লাগবে, এখানে একটু মোটা হবে, সর্বোচ্চ এতটুক জায়গা লাগবে। এবং তুমি যদি এখানে গল্প লেখো তারপরেও তুমি 3 পাবা, কিন্তু যদি ভুল হয় তাহলে 0 পাবা। আর যদি তুমি এই জায়গাগুলি লেখো তাহলে তুমি 3 পাবা। টিচার আরও প্লিজড হবে তোমার প্রতি, বাট হোয়াই, কারণ তুমি টু দ্য পয়েন্টে লিখেছো, তাই টিচার তোমার প্রতি প্লিজড হবে। ওকে, তারপরে বলছে এই যে দেখো আয়নীকরণ শক্তির ক্রম, দেখছো পর্যাবৃত্ত ধর্ম থেকে কিভাবে প্রশ্ন আসে। ওই যে আমি আয়তো দেখাইলাম, এই আয়তো যার মুখস্থ থাকবে তারে আর আটকাইতে পারবে না। কি, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তোমার প্রথম কাজ কি, তোমার প্রথম কাজ হচ্ছে এটা সংজ্ঞা দেওয়া, এটার জন্য তুমি পাবা হচ্ছে 1। তারপরে আয়নীকরণ শক্তির ক্রমের ধর্মটা লিখতে হবে, ধর্মের জন্য তুমি পাবা হচ্ছে 1, 1 1 2। তারপরে হচ্ছে তুমি এই যে আমি সহজ করে দিছি, m ইকুয়াল টু এইটা, x ইকুয়াল টু এইটা, y ইকুয়াল টু এইটা, এইটা লিখবা। লেখার পরে এটার ঘটনাটা লিখবা, যে এরা বামে আছে, এ ডাইনে আছে, এ উপরে আছে, নিচে আছে, এর ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, এটার সাথে ওই ঘটনা ঘটবে। এই ঘটনা ঘটানোর পরে তুমি সর্বশেষে হচ্ছে এই ঘটনার জন্য কিন্তু তুমি 1 পেয়ে গেছো। তারপরে হচ্ছে যে এরকম চিহ্ন দিয়ে যে বড় থেকে ছোট কি হচ্ছে এইটার জন্য তুমি 1 পেয়ে গেছো। দেখো সংজ্ঞার জন্য 1 পাইলা, এটা চিহ্নিত করার জন্য 1 পাইলা, এইটার বর্ণনাটা লেখলা এর জন্য 1 পাইলা, আর এই যে চিহ্ন দিয়ে বুঝাই দিছো এটার জন্য 1 পাইলা, টোটাল 4। টিচার এই জায়গাটা তোমার খাতায় খুঁজতেছে, টিচার হিউজ লেখা খুঁজতেছে না। তুমি 4টা স্টেপে 4 মার্ক নিয়ে আসো। দেখো তুমি যদি এইভাবে যদি পড়ো এবং এইভাবে যদি সৃজনশীলগুলি প্র্যাকটিস করো, দেখো তোমার টাইম 2 ঘন্টা লাগে কিনা, তুমি 1 ঘন্টায় আনসার করতে পারবা। কারণ তুমি তো জানো যে আমার কোন জায়গাটা লিখতে হবে, কোন জায়গাটা ফোকাস করতে হবে, তার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে 2টা, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে 2টা। একটা হচ্ছে কুকুরের লেজ সিধা করা, সিধা মানে বুঝোনি, সিধা মানে হচ্ছে সোজা করা, কুকুরের লেজ সোজা করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম কঠিন কাজ। আর দ্বিতীয় কঠিন কাজ হচ্ছে পড়াশোনা। পড়াশোনাটা কখন সহজ হয় জানো, যদি তুমি হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে পারো, যদি তুমি হিউজ পরিমাণ রিভাইজ দিতে পারো, যদি তুমি হিউজ পরিমাণ সিকিউ সলভ করতে পারো, যদি তুমি হিউজ পরিমাণ এমসিকিউ সলভ করতে পারো, তখন দেখবা পড়াশোনা তোমার কাছে সহজ মনে হচ্ছে, এর আগে না। আর পড়াশোনা সহজ করার অনবদ্য প্রয়াস হাতে নিয়েছে ক্লাসবেল। আমাদের কোর্সে যারা করেছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো। আর তুমিও সেই সৌভাগ্যের অংশীদারিত্বের অধিকারী হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজে অতি দ্রুত যোগাযোগ করে নিজের নিশ্চিত কেরিয়ার গঠনের প্রথম ধাপটি অতিক্রম করো। চলো আমরা নেক্সট সৃজনশীলটা দেখি। বলেছে প্রশ্ন নং 4, এখানে সেম ঘটনা XYZ আর হিন্স দিয়ে দিয়েছি। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। তো প্রথম কাজ কি, আমার জেড মৌলটা আমি আগে দেখি। আমি এখানে বলে দিয়েছি জেড মৌল হচ্ছে ভ্যানাডিয়াম। জেড মৌলটা কি দেখি তো, ভ্যানাডিয়াম কিনা, হ্যাঁ জেড মৌলটা হচ্ছে ভ্যানাডিয়াম। খেয়াল করো ওইখানে 22 ছিল, ওইখানে 23 আসছে, খেয়াল করছো ওইখানে কিন্তু 22 ছিল, ওইখানে 23 আসছে, কেমন? তার মানে এটা হচ্ছে ভ্যানাডিয়াম। তার মানে এই জায়গাটার জন্য তুমি পাইছো হচ্ছে 1। তারপরে ইলেকট্রন বিন্যাস দেখাবা না, এটার জন্য পাবা হচ্ছে 1। তারপরে অবস্থানটা দেখাবা না, এটার জন্য পাবা হচ্ছে টোটাল মার্ক কত, 3। কি পড়াশোনা সহজ হচ্ছে 3। আচ্ছা, তারপরে বলছে আকারের ক্রম, সেম ঘটনা, বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়। তোমাকে প্রথম কি করতে হবে, যে এটা দেখাই দেবে x ইকুয়াল টু এইটা, y ইকুয়াল টু এইটা, একই জিনিস দুইবার দিছে, y ইকুয়াল টু হচ্ছে ক্যালসিয়াম হবে, এটা হচ্ছে 20, তো y ইকুয়াল টু হচ্ছে ক্যালসিয়াম হবে, কেমন? আর r ইকুয়াল টু হচ্ছে জিঙ্ক হবে, r ইকুয়াল টু হচ্ছে জিঙ্ক হচ্ছে 30, ইয়েস, r ইকুয়াল টু হচ্ছে জিঙ্ক হবে।
তারপরে তুমি এই যে পর্যায়ের যে ঘটনাটা ঘটে এটার বর্ণনা দিবা, তারপরে ক্রমটাকে হচ্ছে এভাবে দেখাই দিবা। তার মানে কি তুমি খেয়াল করছো পর্যায়বৃত্ত ধর্ম থেকে কতভাবে প্রশ্ন ঘুরতে পারে? একটা হচ্ছে আয়নীকরণ শক্তি দিয়ে আসতেছে, একটা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে এখন পর্যন্ত আসে নাই, খুব কম আসে। বাট আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তির ক্রম এবং হচ্ছে আকার, এই দুইটা হচ্ছে কাছাকাছি প্রবলেম, যার কারণে এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন বেশি দেয়। বাট তুমি যদি টেকনিক্যালি পড়ো, স্টেপ বাই স্টেপটা যদি মনে রাখো, এগুলি তোমার কাছে পানি ভাত, এগুলি পানি ভাত হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন পঞ্চম অধ্যায়টা দেখব। খুবই সহজ পঞ্চম অধ্যায়। খেয়াল করো, এখানে বলেছে এ বি সি পর্যায় দিয়েছে, গ্রুপ দিয়েছে। এ বি বলছে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়। ভালো, এটা এটা আপনি লেখেন আর না লেখেন, এ বি সি দিয়ে কোনো মৌল হয়? মৌল তো হয় না। হ্যাঁ, তোমরা বলো তো পর্যায় সারণীতে মানে অ্যালফাবেটের যে 26টা লেটার্স, অ্যালফাবেট কিন্তু 26টা না, অ্যালফাবেট কিন্তু একটা, লেটার্স হচ্ছে 26টা। ঠিক আছে, পর্যায় সারণীতে কোন লেটার্সটা নাই, কোন বর্ণটা নাই বলো তো দেখি, পারো কিনা? আচ্ছা একবার চিন্তা করো যে এটা চিন্তা করছো কিনা কখনো। আচ্ছা, বলছে ইলেকট্রন বিন্যাস দেখিয়ে এ বি সি। আচ্ছা, এই প্রশ্নটা মানে পরীক্ষায় আসছে কততে রে ভাই? আসছে হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বারে আসছে না তোমার কাছে? দেখো এ বি সি তিনটা এলিমেন্টই কিন্তু দিছে। তার মানে টিচার খাতার মধ্যে গল্প চাচ্ছে না, গল্প চাচ্ছে না, উনি চাচ্ছে এ ইকুয়াল টু এটা, এটার ইলেকট্রন বিন্যাস। প্রথম কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে, প্রশ্নের প্রসেস বুঝো। তুমি কিন্তু এই যে এখানে পর্যায়ে গ্রুপ দেখে বসায় দিবা যে ফসফরাস ক্লোরিন, এগুলি কিন্তু হবে না। তোমাকে প্রথম ইলেকট্রন বিন্যাস দেখায় ব্র্যাকেটে লিখে দিতে হবে এটাই মৌল। তারপরে বি ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে, ব্র্যাকেটে লিখে দিতে হবে এটা এই মৌল। তারপর হচ্ছে সি ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে, ব্র্যাকেটে লিখে দিতে হবে এটা এই মৌল। এখানে তুমি 3-এ 3, কারো কোনো ক্ষমতা নাই, ডোনাল্ড ট্রাম্পেরও ক্ষমতা নাই তোমার এখান থেকে মার্ক কাটতে, বারাক ওবামারও ক্ষমতা নাই তোমার এখান থেকে মার্ক কাটতে। ঠিক আছে, শাহবাজ শরীফেরও ক্ষমতা নাই তোমার এখান থেকে মার্ক কাটতে, নরেন্দ্র মোদীরও ক্ষমতা নাই তোমার এখান থেকে মার্ক কাটতে। আর টিচারের ক্ষমতা থাকবে কোথায় থেকে? কারণ কি তুমি একুরেট জিনিস লেখছো। এখানে তুমি কোনো গল্প গুজব লেখো না। তোমার মার্ক 3, তোমার কাছে 3টা মার্ক চাইছে, 3টা এলিমেন্ট চাইছে, তুমি 3টে এলিমেন্ট দিয়ে বর্ণনা দিয়ে দিছো, এনাফ। আর এই প্রত্যেকটা জিনিস আমাদের কোর্সে আমি পই করে আলোচনা করেছি, পই করে আলোচনা করেছি। আমাদের কোর্সের মডিউলের একটা ভিডিও দেওয়া আছে পেজে, তোমরা দেখতে পারবা যে কয়টা কনসেপ্ট নিয়েছি, কয়টা সৃজনশীল নিয়ে আলোচনা করেছি, তুমি নিজে অবাক হয়ে যাবে। টোটাল 300 সৃজনশীল নিয়ে আমি আলোচনা করেছি। 6টা অধ্যায়ের উপর 300 সৃজনশীল নিয়ে আমরা আমাদের পেইড কোর্সে আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে দেখো এই যে আমি বলে দিয়েছি, হিন্টস দিয়ে দিয়েছি যেন তোমার জন্য সুবিধা হয়। দেখো প্রশ্নটা কি চাইছে, খেয়াল করো। কোনটি পোলার দ্রাবকে দ্রবণীয়? তার মানে ঘটনা হবে আয়নিক, কারণ আমরা আয়নিকের ধর্মটা জানি কি, পোলার দ্রাবকে দ্রবণীয় হয়। পানিতে দ্রবণীয় হয় কি আয়নিক, প্লাসে মাইনাসে। ঠিক আছে, তাহলে এ কোনটা? এ হচ্ছে এন, বি হচ্ছে ক্লোরিন NCl এ দেখি এ হচ্ছে 15, ঠিক আছে, PCl3, এ হচ্ছে এটা না, এ হচ্ছে এটা, PCl3। ঠিক আছে, সি কোনটা? সি হচ্ছে ক্যালসিয়াম। সি কি ক্যালসিয়াম? না, ভুল দিস। হ্যাঁ, ক্যালসিয়াম। তো কাজেই তুমি এই দুইটাকে নির্ণয় করবা। AB3 ইকুয়াল টু, তোমার প্রথম কাজ হচ্ছে লিখবা A ইকুয়াল টু এটা, B ইকুয়াল টু এটা, C ইকুয়াল টু এটা। কেমন? তারপরে AB3 ইকুয়াল টু এটা, তারপরে কি বলছে CB2 ইকুয়াল টু হচ্ছে এইটা। এই দুইটা জায়গার জন্য তুমি হচ্ছে 2 পাবা। এই দুইটা জায়গার জন্য 2 না পাইলেও 1 দিবে, দুইটা জায়গার জন্য। তারপরে যে এটা আয়নিক যৌগ, এটা সমযোজী যৌগ, বা এইটা আয়নিক যৌগ, এই কারণে সে পোলার দ্রাবকে দ্রবণীয়। আমরা আমাদের কোর্সে এগুলি আলোচনা করেছি। তারপরে দেখো কি বলছে এই প্রশ্নটা, XYZ। তার মানে তুমি ধরে নাও তোমাকে X বের করতে হবে, Y বের করতে হবে, Z বের করতে হবে। যারা চালাক মানে স্মার্টেস্ট ওয়েতে পড়াশোনা করছে তারা এগুলি দেখে আগে প্রশ্নে যাবে না, তারা আগে জিনিসটা শেষ করে ফেলবে যে X ইকুয়াল টু ঘটনা এটা, Y ইকুয়াল টু ঘটনা এটা, Z ইকুয়াল টু ঘটনা এটা। কেন? ও প্রশ্ন সলভ করতে করতে দক্ষতা হয়ে গেছে যে 3টা দিয়ে আমার ঘটনা চাইবে। কি চাবে? গ অথবা ঘতে, গ অথবা ঘতে 3টা দিয়ে আমার ঘটনা চাইবে। এইটা থেকে এইটা, ওইটা থেকে ওইটা। এই যে ডিরেক্ট কথা, ওয়াই এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম।
তো স্বাভাবিক নিয়ম তো আমরা দুইবার পাইলাম, কপার এবং ক্রোমিয়াম, কিন্তু এখানে ওয়াই চাইছে, তার মানে যে কোনো একটা। তাহলে ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এখানে তোমার কপার, যেহেতু এই যে পর্যায় 4 গ্রুপ 11 কপার। কপার। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এইটা দেখে কিভাবে বুঝা গেলেন? এইটাই টেকনিক। দেখো একটা ট্রিক শিখিয়ে দেই। কপার কত? কপার 29 না? কপার তো 29, তাহলে 2 আর 9 যোগ করলে কত হয়? 11 হয় না? যার কারণে এটার গ্রুপ হচ্ছে 11। ঠিক আছে, তারপরে দেখো ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত? 24 না? 2 আর 6 যোগ করলে কত? 6 হয় না? তার মানে এটা গ্রুপ হচ্ছে 6। এখন এটা কোন কোন মৌলর ক্ষেত্রে প্রযোজ্য সিস্টেম আছে? ঠিক আছে, তুমি দেখে বুঝবা যে এটার গ্রুপ এত। যেমন আমি এক চান্সে বের করে ফেলছি। ঠিক আছে, তো এটা দেখাইলাম। দেখো ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ, জেড এবং এক্স দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয়। বলছে যে ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ হচ্ছে কি পানিতে দ্রবণীয়। তাহলে দেখি তো ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ কি হয়? ওয়াই এবং জেড, এই যে ওয়াই এবং জেড মানে কিউ প্লাস ক্লোরাইড হবে একটা, আর একটা হচ্ছে এক্স এবং জেড। এক্স এবং জেড হচ্ছে কার্বন সিএল, মানে এক্স এবং জেড হবে CCl4। এইটা অবশ্যই অদ্রবণীয় হবে, CCl4। ঠিক আছে, আর এইটা হবে হচ্ছে কিউ প্লাস ক্লোরাইড, এটা হবে কি কিউ প্লাস ক্লোরাইড। এখন কি বলছে যে ওয়াই এবং জেড, ওয়াই কি? ওয়াই হচ্ছে কপার, আর জেড কি? জেড হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, তাহলে হচ্ছে কিউ প্লাস ক্লোরাইড। এইটা অবশ্যই পানিতে অদ্রবণীয়, এটা একটা সমযোজী যৌগ, বিশুদ্ধ সমযোজী যৌগ। তো সমযোজী যৌগগুলিতে পানিতে অদ্রবণীয় হবেই, আর সমযোজী যৌগ মানে দুইটা অধাতু। আমার কাছে এই জিনিসগুলি টিচার, তুমি একটা গল্প লিখবা না, তুমি টু দ্য পয়েন্টে যদি দেখো তোমার এতটুকে শেষ হয়ে যায়, তুমি ভাববা আমি যা লিখছি টু দ্য পয়েন্টে লিখছি, প্রশ্ন যাই চাইছে আমি তাই করছি, তাহলে কিন্তু তুমি 4-এ 4। আর কারো ক্ষমতা না এখান থেকে মার্ক কাটা। কেমন? ওকে, চলো পরের প্রশ্নটা দেখি। বলছে এ এবং বি মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে দেখাও। এই ডায়াগ্রাম যদি তুমি না দাও তাহলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না, এবং ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় এগুলি কিন্তু আমি শিখিয়েছি। দেখো এ বলছে কি? এ হচ্ছে পর্যায় 2 গ্রুপ 1। গ্রুপ 1 মানে হচ্ছে লিথিয়াম, প্রথমেই বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে বি, বি হচ্ছে পর্যায় 2 গ্রুপ 17। তো গ্রুপ 17 যদি হয়, গ্রুপ 17 হলে এটা হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, এই যে আমি হিন্স দিয়ে দিয়েছি, দেখেছো? এ হচ্ছে লিথিয়াম, বি হচ্ছে ফ্লোরিন। এটার আবার বিএফ ভাইবো না, হ্যাঁ, বিএফ মানে বয়ফ্রেন্ড না, বি ইকুয়াল টু কি? ফ্লোরিন। তাহলে তুমি খেয়াল করো এখানে একটা তোমার গঠিত যৌগ হবে, এই যৌগের একটা ডায়াগ্রাম দেখাতে হবে। যৌগটা হবে হচ্ছে এরকম, এরকম একটা যৌগ হবে। ঠিক আছে, তারপরে বলছে সি এবং ডি দ্বারা, ভয় পাবা না, খেয়াল করো, পোলার দ্রাবকে দ্রবণীয়। তার মানে এখানে অবশ্যই আয়নিকের একটা ঘটনা আসবে, কারণ আয়নিক ছাড়া তো আমি দ্রবণীয়তা ব্যাখ্যা করতে পারবো না। তার মানে টিচার কিন্তু তুমি যখন এইটা শনাক্ত করবা, সি মানে এইটা, ডি মানে এইটা, তখন টিচার তোমার খাতাতে আয়নিক কথাটা খুঁজবে যে আয়নিক কথাটা আছে কিনা। তারপরে আয়নিক কথাটা থাকলেই টিচার বুঝবে যে বাকি কথাগুলি তুমি ঠিক লিখছো, বাকি কথাগুলি তুমি ঠিক লিখেছো, এটা টিচার বুঝে যাবে, তখন সে আর এত ভিতরের জিনিস পড়বে না। এই যে এটা দেখো, এ মৌল 2টির আইসোটোপ ডিরেক্ট বই থেকে দিয়ে দিছে, ডিরেক্ট বই থেকে। এই প্রশ্নটা ডিরেক্ট বই থেকে আসছে। এই যে আমরা 3য় অধ্যায়ের এটা আলোচনা করেছি। ঠিক আছে, এবং এই যে আপেক্ষিক পারমাণবিক ভর 35, আইসোটোপ 2টি শতকরার প্রাপ্যতার পরিমাণ নির্ণয় করো। ওই যে আমরা প্রথমে আলোচনা এটা করেছি, দেখছো একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে। বলছে এ মৌলটি আয়নিক, ভালো, ও সমযোজী উভয় বন্ধন গঠন করে, ভালো কথা। বি মৌলটি মৌল শুধু আয়নিক বন্ধন গঠন করে। এই তো মাথা ঘুরে গেল। বি মৌলটা কার? পারমাণবিক সংখ্যা 19। তা পারমাণবিক সংখ্যা 19 কার? ক্যালসিয়ামের। এই ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 19। ক্যালসিয়াম না রে ভাই, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। তাহলে পটাশিয়াম যদি ধাতু হয়, এর সাথে অবশ্যই একটা অধাতু আসবে, কারণ আমাকে তো বলে দিছে বি মৌলটি শুধু আয়নিক বন্ধন গঠন করে। আর আয়নিক বন্ধন মানে কি? ধাতু যোগ অধাতু, মানে প্লাস মাইনাস। তার মানে এখানে শুধু আমার কার বিষয় আছে? আমার বিষয় আছে হচ্ছে ক্লোরিনের বিষয় আছে, ক্লোরিনের বিষয় আছে। তার মানে এই যে এটা অবশ্যই আয়নিক বন্ধন গঠন করবে। ব্যাখ্যা দিবা এই কথাগুলি, মানে এই লেখাগুলি আয়নিক বন্ধন গঠন করতেছে, ধাতু অধাতু প্লাস মাইনাস, এই কথাগুলি টিচার তোমার খাতায় খুঁজবে। এই কথাগুলি যদি তোমার থাকে, তুমি নিশ্চিত থাকতে পারো যে তুমি ফুল মার্কস পাবা।
এই কথাগুলি থাকতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এই কথাগুলি তোমার খাতায় থাকতে হবে। চলো আমরা ষষ্ঠ অধ্যায়ে যাই। দেখো ষষ্ঠ অধ্যায়ে বলতেছে যে প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করো। বেলুনে বিদ্যমান গ্যাস তোমাকে তো বলে দিছে অ্যামোনিয়া গ্যাস মানে NH3। তাহলে এখানে কিন্তু আমি একটা ট্রিক শিখেছিলাম আমাদের স্টুডেন্টদের, যে তুমি এই সূত্রটা মনে রাখবা, N = G/m = X/Na = V/22.4। এইটা যদি তুমি মনে রাখতে পারো তুমি আর আটকাবা না। ইন্টারমিডিয়েটে আরও 2টা লাইন মনে রাখতে হয়, VS = nRT। তোমাদের দরকার নাই রে ভাই, তোমার এই 3টা স্টেপ মনে রাখলেই হবে। সিস্টেমে ঐকিক নিয়মও করতে হচ্ছে না। N = G, G মানে কি গ্রাম, G মানে কি গ্রাম, তাই না? M মানে কি আণবিক ভর, X মানে হচ্ছে অণুর সংখ্যা, Na মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, আর V মানে আয়তন, আর এটা তো জানোই STPতে আয়তন। তো তোমাকে বলছে আয়তন, তো প্রমাণ অবস্থা এখানে আছে কি, এখানে গ্রাম আছে, আণবিক ভর আছে, বলছে আয়তন নির্ণয় করার জন্য। তার মানে আমার কার সাথে কার সমন্বয় ঘটাইতে হবে, এই যে G আছে, এই যে M আছে, আর এই যে আয়তন আছে, তার মানে এই 2টা সূত্রের সাথে আমার সমন্বয় ঘটাইতে হবে। 2টা সূত্র না আমি একটা দিয়ে করতে পারবো। দেখো তো N = V/22.4 হয় কি না, 2টা সূত্র না, সরি, এইটা দিয়ে হবে। তোমার কাছে চাইছে কি, ভির মান চাইছে না, ভিটাকে এখানে নিয়ে আসো, এনটাকে এখানে দিয়ে উল্টে দাও, না সবাই ঐকিক নিয়মে করবে, এত থাকলে এত, এত থাকলে এত, তুমি ক্যালকুলেটরে চাপ দিবা, এগুলি ক্যালকুলেটরও লাগে না, মুখে মুখে ইকুয়েশন করে ফেলা যায়। তার মানে দেখো সবার যে জায়গায় 4 থেকে 5 মিনিট লাগতেছে প্রশ্ন বুঝতেও 4-5 মিনিট 2-3 মিনিট লেগে যাবে, সে জায়গায় তুমি মাত্র যদি ভালো ইকুয়েশন পারো, যদি তুমি আমার সিস্টেমটা বুঝতে পারো, তুমি 2 থেকে 3 মিনিটে তুমি 3 মার্ক কনফার্ম করে ফেলছো। টিচার আরও প্লিজড হবে। তারপরে দেখো এই যে লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়কের সিস্টেম তো আমি শিখেছি। প্রথম স্টেপ হচ্ছে বিক্রিয়া করতে হবে, তারপরে হচ্ছে আণবিক ভরের হিসাব করতে হবে, তারপরে কে অবশিষ্ট থাকে ওইটা দেখতে হবে। আমি তোমাদের বিক্রিয়াটা এখানে লিখে দিয়েছি যেন তোমার হিসাবটা করতে সহজ হয়, এবং বিক্রিয়া কীভাবে মানে করতে হয়, প্লাস মাইনাস, ধাতু অধাতু, এগুলির উপর আশা করি তোমাদের ধারণা আছে। ধারণা না থাকলে আমাদের ক্লাস ওয়েলের নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং এখান থেকে বিস্তারিত জানো, এবং কোর্সে এগুলি পার্ট বাই পার্ট, পয়েন্ট টু পয়েন্ট আমরা আলোচনা করেছি। কেমন? তারপরে দেখো বলেছে প্রশ্ন নং 2, বলছে দৃশ্য 1 এবং দৃশ্য 2, যা খুশি তা থাকুক। আমি দেখি আগে প্রশ্ন কি বলছে। বলছে দৃশ্য 1 যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তা আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের তো সামনে টেস্ট, তারপরেই ফাইনাল, আশা করি ক্লিয়ার। ছোট সংখ্যা, বড় সংখ্যা, ভাগ, যোগ বিয়োগ না ভাগের হিসাব, এখানে 4টা স্টেপে করলে আণবিক সংকেত বেরিয়ে যায়। আশা করি তোমরা এই জিনিসটা ভালোই পারো। তাহলে কাজে আমি কিন্তু সংকেত তোমাদের দিয়ে দিয়েছি, এবং এই যে NLR কিনা এইটাও আমি বলে দিছি, NLR গ্রেড বলা যাবে না। কেন বলা যাবে না? এটা অবশ্যই খুবই সিলি কোয়েশ্চেন। এখানে ধরো তোমার সর্বোচ্চ 3 মিনিট ব্যয় হবে যদি তুমি ভালো পড়তে পারো, আর এখানে সর্বোচ্চ ধরো তোমার 4 মিনিট ব্যয় হবে, কারণ এটা কয়েকটা স্টেপে করতে হয়, তো সর্বনিম্ন সংখ্যাটাকে আবার ভাগ করতে হয়, ক্যালকুলেটারে হিসাব করতে হয়, তোমার তোর মুখস্থ থাকবে না। এখানে ধরো 4-5 মিনিট লেগে যাবে। দেখো টাইম ম্যানেজমেন্ট বুঝো, তুমি যদি আগেই প্রশ্নটা মানে পড়ে যদি চিন্তা করে ফেলতে পারো যে এই প্রশ্নটাতে আমার টাইম বেশি লাগবে, দেখো টোটাল লাগতেছে আমার 7 মিনিট, ধরে আমি 8 থেকে 9 মিনিট লেগে যাবে। তাহলে ওই যে ওইখান থেকে টাইম সেভ করতে হবে, যে ওই যে আমি বাংলা কথা কম লিখবো, টু দ্য পয়েন্টে লিখবো, ওইখানে তুমি যদি টাইম দিয়ে ফেলো এখানে কিন্তু ধরা খেয়ে যাবা। আর এগুলি হচ্ছে মানে টাটকা মার্ক, লিখতে পারলেই 3-3, লিখতে পারলেই 4-4, ঠিক আছে? তারপরে দেখো কোনটা বলছে। তারপরে বলছে প্রশ্ন নং 3। প্রশ্ন নং 3-এ কি বলছে? সেম ঘটনা, আণবিক সংকেত নির্ণয় করো। আমি তোমাদের হিন্স দিয়ে দিয়েছি গ্লুকোজ, এবং বলেছে মোলার দ্রবণ প্রস্তুতি। তার মানে কি আমার এই যে মোলার দ্রবণ বলছে না, তার মানে কি S এর মান না? তার মানে এই যে আমি এই যে সূত্র হচ্ছে W = SMB/1000। এই সূত্র যদি কেউ মনে না রাখো তাহলে কিন্তু পরীক্ষার হলে বিপদে পড়বা, MCQতেও বিপদে পড়বা, CQতেও বিপদে পড়বা। এটা তোমার সর্বোচ্চ 3 মিনিট লাগার কথা।
এটার আনসার বের করে, কারণ এখানে সব দেওয়া আছে, এমন কোনো জিনিস নাই যে এখানে দেওয়া নাই। এস এর মান দেওয়া আছে, এম যৌগটি, এম যৌগ, এই যে কার্বন এত হাইড্রোজেন এত, এম এর মান, এস এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে, তুমি এটারে 1000 দিয়ে ভাগ করে ফেলবা, তাহলেই তো হয়ে গেল। তারপরে দেখো প্রশ্ন নং 4। প্রশ্ন নং 4-এ কি বলছে খেয়াল করো, সেম ঘটনা, এই যে দেখো সেম ঘটনা, আণবিক সংকেত নির্ণয় করো। তার মানে এখানে তোমার টাইম লাগবে। ধরো একই টাইপের 2টা সৃজনশীল দিয়ে দিল, তখনই তো হচ্ছে গেম চেঞ্জ হয়ে যাবে, কাজে টাইম ম্যানেজমেন্ট বুঝতে হবে। এখানে ধরো 3-এ 3, আর প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা, এইটা লিমিটিং বিক্রিয়কের আলোচনা। এই যে আমি ওইখানেই দেখাই দিছি, আমি উৎপাদ পাওয়া যাবে না, অধিকাংশ ক্ষেত্রে আনসারটা নেগেটিভ আসে, পাওয়া যায় না। বলছি 2 নং বিক্রিয়াতে হ্যাঁ অবশ্যই প্রশমন বিক্রিয়া, কারণ এখানে আমি ওএস দেখেই বুঝে গেছি প্রশমন বিক্রিয়া। আমি তোমাদের শিখাইছিলাম বিক্রিয়ার সিস্টেমে যে ওএস থাকার অর্থ হচ্ছে এখানে কি তৈরি হবে, পানি তৈরি হবে, পানি, হানি তৈরি হবে। নোয়াখালীরা কয় না হানি, স্যার ক্লাসে পড়াচ্ছে হানি টেস্টেড সুইট, এই হানি মানে মধু, গাঙ্গের হানি ন, ঠিক আছে। তার মানে কি এখানে কি তৈরি হবে, পানি তৈরি হবে। আর 1 মোল পানি তৈরি হওয়ার মানে কি, এটা প্রশমন বিক্রিয়া। তুমি যদি স্ট্যান্ডার্ড মানে খাতার মধ্যে যদি স্ট্যান্ডার্ড কিছু লিখতে চাও, তুমি লিখবা কি প্রশমন বিক্রিয়া, ব্র্যাকেটে লিখে দিবা নিউট্রালাইজ বিক্রিয়া। টিচারের মাথা হ্যাং হয়ে যাবে, হ্যাঁ আমার স্টুডেন্ট পাশাপাশি ইংলিশটাও লিখে দিয়েছে। আচ্ছা, এখন তো তুমি বলবা যে ভাই এইটা তো সবাই জানে নিউট্রালাইজ বিক্রিয়া, আপনি বলে দিচ্ছেন, তাহলে এরপর একটা আছে অবশ্যই অধক্ষেপ বিক্রিয়া। কিভাবে বিক্রিয়া দেখো, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস কাকে নিবে মাইনাসকে নিবে, তার মানে এরা যুক্ত হবে, যুক্ত হয়ে কী হবে সোডিয়াম সালফেট, আর এখানে কী হবে এই যে এটা, ঠিক আছে এটা হবে, আর এখানে সোডিয়াম সালফেট, তার মানে এটা অধক্ষেপ পড়বে। এখন তুমি বলতে পারো যে অধক্ষেপণ বিক্রিয়ার ইংলিশ কি, প্রিসিপিটেশন, ব্র্যাকেটে লিখে দিতে পারো যে 3 নং বিক্রিয়াটি হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া, ব্র্যাকেটে দিয়ে দিতে পারো কি প্রিসিপিটেশন রিঅ্যাকশন। এই যে তুমি এই কথাগুলি লিখছো না, তোমার খাতার মান কোথায় চলে যাবে এবং তোমার মান কোথায় চলে যাবে, এবং তোমার মার্ক কম লেখায় বেশি মার্ক, ঠিক আছে। তারপরে দেখো আমরা যদি লাস্ট একটা দেখি, এই অধ্যায়ের বলেছে জারণ বিজারণ যুগোৎপদভাবে ঘটে, জারণ বিজারণ 2 নং, জারণ বিজারণ যুগোৎপদভাবে ঘটে, ইয়েস যুগোৎপদভাবেই ঘটবে, যুগোৎপদভাবেই ঘটবে, হ্যাঁ অবশ্যই। এখানে একবার জারণ হবে একবার বিজারণ হবে। আমি কি করতেছি, হ্যাঁ 2 নং বিক্রিয়াটা অবশ্যই। তারপরে 1 নং বিক্রিয়া সাম্যাবস্থার উপর চাপের তাপ এবং চাপের প্রভাব লেখো, এটা হচ্ছে 1 নং বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা দেখো মাইনাস আছে, মাইনাস মানে তাপ উৎপাদী, তার মানে এখানে তুমি চাপের প্রভাব দিবা, তাপের প্রভাব দিবা, এবং তোমাকে বলে দিতে হবে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই কথাগুলি তুমি লিখলে এখানে তোমার 1 1 2 1 নং বিক্রিয়াটি যখন তুমি ফিল আপ করবা এটার জন্য পাবা 1, আর নিচে যখন সারমর্মটা পাবা এটার জন্য পাবা হচ্ছে 1, টোটাল হচ্ছে এখানে 4-এ 4 মার্ক, কোনো জায়গা নাই প্রশ্ন কাটার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে 1 নং যৌগটি অসম্পৃক্ত যৌগ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে, এটা হচ্ছে 11তম অধ্যায়। এগুলি আমরা একবারে লাইন টু লাইন বুঝাই দিয়েছি। জৈব যৌগ তোমার কাছে একবারে ঝাঁঝরা লাগবে, জৈব যৌগ ভয় পাওয়ার কিছু নাই। অসম্পৃক্ত আমি বলছি যেখানে অসম্পৃক্ত দেখবা 1 নং যৌগটি, এই যে 1 নং যৌগটি যেখানে অসম্পৃক্ত দেখবা, ভাববা এখানে 2টা জিনিস আছে, একটা আছে তোমার অ্যালকিন আর একটা আছে হচ্ছে অ্যালকাইন, আর অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত। আর অসম্পৃক্ততার পরীক্ষা হচ্ছে 2টা, একটা হচ্ছে KMnO4, আরেকটা হচ্ছে তোমার KMnO4, আর একটা হচ্ছে ব্রুমিন দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। এই 2টা তোমার খাতায় প্রথম টিচার খুঁজবে, একটা হচ্ছে কি বেগুনি থেকে বর্ণহীন হবে আর একটা লাল থেকে বর্ণহীন হবে। এই 2টা কথা তোমার খাতায় যদি টিচার পায় তোমাকে এখানে 3-এ 3 দিয়ে দিবে। তারপর তোমাকে বলছে 2 নং, তাহলে 2 নংটা কি, 2 নংটা হচ্ছে প্রোপিন, প্রোপিন থেকে ভিনেগার প্রস্তুতি, একেবারে মুখস্থ, এটা একেবারে সহজ জিনিস একটা দিয়ে দিছে, এটা নিয়ে আমি আলোচনা করলাম না, প্রোপিন থেকে ভিনেগার প্রস্তুতি। তারপর দেখো এক্সের সাথে ইউবির প্রভাব, এই ভাই এটা তো হচ্ছে তোমার অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া চাইছে, এই যে HCl বের করে দিতে হয়। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা ভিডিওটা দেখতেছে একটু কমেন্টে ম্যাজিকটা দেখায় দিও তো কীভাবে শিখাইছিলাম এটা। তার মানে এক্স কি, এক্স হচ্ছে মিথেন, এক্স হচ্ছে কি মিথেন। সূর্যালোক আমি বলছি যেখানে সূর্যালোক দেখবে এখানে ক্লোরিন দিয়ে দিবা, তারপরে কি HCl বের করবা, বের করতে 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 শেষে CCl4 আসবে, এখানে 3-এ 3 সময় লাগবে 2 মিনিট। এক্স হতে জৈব অ্যাসিড প্রস্তুত করতে, এক্স হচ্ছে কি মিথেন, তো মিথেন থেকে জৈব অ্যাসিড পাওয়ার সিস্টেম তো শিখাই দিছি। কোন প্রভাবক দেখলে বুঝবা যে এটা জৈব অ্যাসিড হবে,
বলে দিতে হবে? আশা করি এটা বলারই কোনো প্রয়োজন নাই, কারণ এটা অনেক ইজি একটা জিনিস, এটা 4 নাম্বারে দেওয়ার জিনিস না এটা। তারপরে দেখো এই যে উদ্দীপকের এ যৌগটি, আমি বলছি যেখানে ক্যালসিয়াম কার্বাইড দেখবা ওইখানে আনসার হবে অ্যালকাইন। কি হবে? অ্যালকাইন। ক্যালসিয়াম কার্বাইড দেখলে আনসার হবে অ্যালকাইন। ব্রোমিন বর্ণহীন করে, হ্যাঁ এই যে অসম্পৃক্ততার পরীক্ষা, এখন হচ্ছে ডিরেক্ট বলে দিছে অসম্পৃক্ততার পরীক্ষা, তার মানে কি লালকে বর্ণহীন করবে, হ্যাঁ লাল বর্ণকে সে বর্ণহীন করবে। কথা ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তারপরে বলছে ডি যৌগ, ডি যৌগ থেকে মিথেন, তার মানে তোমার কাছে প্রস্তুত করা সম্ভব কিনা, তোমার কাছে চাইছে কি ডি যৌগটাকে ইথেন থেকে মিথেন, তার মানে কি মিথেন হচ্ছে একটা কার্বন, ইথেন হচ্ছে 2টা কার্বন, তার মানে এখানে জারণ ঘটছে না বিজারণ ঘটছে, মান কমে গেছে না, মান কমলে বিজারণ না সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমাকে আমি 21টা সৃজনশীল পড়াইলাম, 21টা সৃজনশীলে দেখো তোমার 6টা অধ্যায়, মানে 6টা অধ্যায় কভার। এই 21টা সৃজনশীল ঝাঁঝরা করে ফেলো, কিভাবে খাতায় লিখতে হবে, কিভাবে তুমি মার্কটাকে বের করে নিয়ে আসবা, আশা করি তোমার সব কিছু ঝাঁঝরা হয়ে গেছে। ক্লাসবেলের সাথেই থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, বারবার পড়া রিভাইজ দাও, আবার দেখা হবে। থ্যাংক ইউ।